আমার স্ত্রী পূজাকে ১ মাসের জন্য ট্রেনিংয়ে যেতে হয়েছিল, তাই বাড়িতে কাজ করার জন্য আর কেউ ছিল না। তখন আমার স্ত্রী পূজা বলল, আমি আমার মাকে তোমার কাছে ডেকে আনতে পারি, যাতে সে তোমার দেখাশোনা করতে পারে। তখন শাশুড়ি মাও বাড়িতে আসতে রাজি হয়ে গেলেন। পূজা ১ মাসে ট্রেনিংয়ের জন্য কলকাতা চলে গেল। বাড়িতে আমি আর আমার শাশুড়ি মা, আমরা দুজনেই ছিলাম। এক রাত খুব ঠান্ডা পড়ছিল, তাই আমি আমার ঘরে ঘুমাতে গেলাম, কিন্তু সেখানে শাশুড়ি মা আগেই ঘুমিয়ে পড়েছিলেন। যখন আমি ঘরে ঢুকলাম, শাশুড়ি মা বললেন, কি হলো জামাই? আমি বললাম, বাইরে খুব কড়া ঠান্ডা আর আমার ঘুম আসছে না। তখন শাশুড়ি মা বললেন, কিছু না, তুমিও এসো। যখন আমি বিছানায় গেলাম, শাশুড়ি মা বললেন, তুমি এখনও খুব কাঁপছ, কাছে এসো, আমি তোমার ঠান্ডা মুহূর্তেই দূর করে দেব। তারপর শাশুড়ি মা কাছে এলেন এবং বললেন, জামাই, এখন লজ্জা করো না। এবং অবিরাম বন্ধুরা, আমার নাম সুনীল, আমার বয়স ২১ বছর, আর সম্প্রতি আমার বিয়ে হয়েছে পূজার সাথে। সে একটি সরল, সাধারণ আর ভোলা মেয়ে। যখন আমাদের বিয়ে ঠিক হলো, আমি ভেবেছিলাম আমি আমার স্ত্রীকে খুব খুশি রাখব। কিন্তু যখন আমি মেয়ে দেখতে গেলাম, যে মেয়েটি স্বাগত জানাতে দাঁড়িয়েছিল, তাকে দেখে আমার মনে হলো এই সেই মেয়ে যাকে আমি পছন্দ করব। আমি তাকে তখনই পছন্দ করে ফেললাম, কিন্তু পরে জানতে পারলাম সে মেয়ে নয়, তার মা। এরপর মেয়ে দেখার প্রক্রিয়া শেষ হল এবং আমাদের বিয়ে হয়ে গেল। আমার শাশুড়ি মায়ের নাম করিশ্মা, তিনি দেখতে খুব সুন্দর আর আকর্ষণীয়। আমার নজর প্রায়ই তার দিকেই থাকত। তার কথা বলার ভঙ্গি খুবই নরম আর মিষ্টি ছিল। তার নামের মতোই তার মধ্যে এক অন্যরকম জাদুকরী সৌন্দর্য ছিল। তার বয়স বেশি হলেও তাকে দেখে কেউ বলবে তিনি ৩০-এর কাছাকাছি বয়সের। তার গোড়া রং, নরম চেহারা আর হাসি খুবই সুন্দর ছিল। তার শাড়ি পরার স্টাইল আমার ওপর গভীর প্রভাব ফেলেছিল। বিয়ের প্রথম দিনেই তিনি আমার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। আমার শ্বশুর ছিলেন না, তাই বিয়ের পর শাশুড়ি মা আমাদের সাথেই থাকতেন। আমার শালা বিদেশে চাকরি করতেন এবং সেখানেই স্থায়ী হয়ে গিয়েছিলেন। তিনি শাশুড়ি মাকেও তার কাছে ডেকে নেওয়ার কথা বলতেন, কিন্তু শাশুড়ি মা বিদেশ যেতে রাজি হতেন না। শ্বশুরের মৃত্যুর ২ বছর হয়ে গিয়েছিল। তখন থেকে আমার স্ত্রী পূজা আর আমি দুজনেই বাড়িতে থাকতাম। বিয়ের পর আমার স্ত্রী পূজা, যিনি আগে থেকেই পড়াশোনায় মেধাবী আর ট্যালেন্টেড ছিলেন, তিনি একটি বড় চাকরির সুযোগ পেলেন। কিন্তু চাকরির জন্য তাকে ১ মাসের ট্রেনিংয়ে কলকাতা যেতে হয়েছিল। কলকাতায় তার থাকা খাবার ব্যবস্থা কোম্পানি করে দিয়েছিল, কিন্তু তার যাওয়ার পর আমার জন্য বাড়িতে খাবার বানানো কঠিন হয়ে পড়ত। তখন পূজা পরামর্শ দিল যে আমরা শাশুড়ি মাকে আমাদের কাছে ডেকে নিতে পারি, এতে আমারও কোনো সমস্যা হবে না। আমি তার পরামর্শ পছন্দ করলাম, কিন্তু শাশুড়ি মা কি বলবেন তা ভেবে আমি একটু চিন্তিত ছিলাম। যখন পূজা শাশুড়ি মাকে সব ব্যাপারটা বুঝিয়ে বলল, তিনি বললেন, আরে এ তো খুব ভালো কথা, তুমি নিশ্চিন্তে ট্রেনিংয়ে যাও, আমি জামাইয়ের পুরো খেয়াল রাখব। তার কথা শুনে আমিও ভালো লাগল। পরের দিন আমি শাশুড়ি মাকে গ্রাম থেকে শহরে নিয়ে এলাম। তিনি এতদিন গ্রামেই থাকতেন আর শহরের পরিবেশ থেকে একেবারেই অজানা ছিলেন। যখন আমি তাকে বাড়ি দেখালাম, তিনি বললেন, জামাই, তুমি তো খুব সুন্দর বাড়ি বানিয়েছ আর অনেক উন্নতি করেছ। তিনি আমার গাড়ি আর নতুন বাড়ির অনেক প্রশংসা করলেন। তার কথায় আমি ভেতরে ভেতরে খুব খুশি হচ্ছিলাম। পরের দিন পূজাকে ট্রেনিংয়ে যেতে হয়েছিল। সে রাতেই তার প্যাকিং শেষ করল। সকালে আমরা ৩ জন তাকে স্টেশনে নামিয়ে দিতে গেলাম। তাকে বিদায় দিয়ে ফেরার পথে শাশুড়ি মা বললেন, জামাই, এখন আমরা বাইরে আছি, বাজার থেকে সবজি কিনে নিই। আমি সঙ্গে সঙ্গে গাড়ি বাজারের দিকে ঘুরিয়ে দিলাম। সেখানে শাশুড়ি মা যখন সবজি কিনছিলেন, প্রতিটি সবজি খুব মনোযোগ দিয়ে বেছে নিতেন আর প্রতিবার একটু একটু দরদাম করতেন। তার এই অভ্যাস আমার খুব পছন্দ হল। আমি শাশুড়ি মাকে বললাম, শাশুড়ি মা, পূজা তো কখনো সবজি বেছে নেয় না, দোকানদার যা দেয় তাই নিয়ে নেয়। এতে শাশুড়ি মা বললেন, আরে সে এখনো ছোট, এসব জিনিসের তেমন বুঝ নেই। আমি বললাম, আচ্ছা, এমনই। তারপর আমরা বাড়ি ফিরে এলাম। বাড়ি এসে আমি শাশুড়ি মাকে বললাম, শাশুড়ি মা, আপনি ভেতরের ঘরে ঘুমিয়ে নিন, আমি হলেই ঘুমিয়ে নেব। এতে শাশুড়ি মা বললেন, আরে না, আপনি আপনার ঘরে ঘুমান, আমি হলেই ঘুমালাম। শেষ পর্যন্ত আমি হলেই ঘুমালাম। সকালে যখন আমি উঠলাম, দেখলাম শাশুড়ি মা আমার আগেই উঠে বাড়ির কাজ করছেন। আমি রোজের অভ্যাস মতো পূজাকে গুড মর্নিং বলতে শুরু করলাম। তখনই শাশুড়িমা বললেন, জামাই, আমি পূজা নই, আমি তোমার শাশুড়ি মা।
আমি আমার কথা পাল্টে বললাম, আরে হ্যাঁ, দেখুন না শাশুড়িমা, এটা আমার রোজের আদত আছে শাশুড়িমা। শাশুড়িমা আগে থেকেই চা বানিয়ে রেখেছিলেন। তিনি চায়ের কাপ হাতে নিয়ে ওড়না ঠিক করতে করতে আমার কাছে এলেন। তিনি বললেন, এখন আপনাকে নতুন অভ্যাস গড়তে হবে। আমি বললাম, আচ্ছা, কেমন অভ্যাস? তিনি বললেন, চলুন আগে চা পান করুন, আমি আপনার জন্য বিশেষ মশলাযুক্ত চা বানিয়েছি। আমি চা পান করলাম এবং সেটা সত্যিই খুব সুস্বাদু ছিল। শাশুড়িমা জিজ্ঞাসা করলেন, জামাই, চা কেমন লাগল? আমি বললাম, সত্যিই খুব ভালো হয়েছে, মশলাদার, ঠিক আপনার মতো। তিনি বললেন, আমার মানে? আমি বললাম, আপনার মতো মিষ্টি আর প্রিয়। তারপর আমি হাসতে লাগলাম, আর তিনি বললেন, আপনার কথায় মিষ্টতাও কম নেই। আমি মজা করে বললাম, আপনি তো সবসময় আপনার মেয়ের পক্ষই নেবেন, জামাইয়ের পক্ষ নেবেন কেন? এ শুনে আমরা দুজনেই জোরে হেসে উঠলাম। আমি গোসল করতে গেলাম, কিন্তু আমার দৈনন্দিন অভ্যাস অনুযায়ী তোয়ালেটা বাইরেই রেখে দিয়েছিলাম। যখন গোসল করতে গেলাম তখন বুঝতে পারছিলাম না তোয়ালেটা কিভাবে আনব। আমি জোরে ডাকলাম, মামি, মামি। শাশুড়িমা এলেন এবং কিছু না বলেই তোয়ালেটা আমার হাতে দিয়ে দিলেন। আমি বুঝতে পারলাম না যে তিনি কিছু না বলেই কিভাবে বুঝলেন যে আমার তোয়ালে দরকার। আমি গোসল করে বের হয়ে অফিসের জন্য প্রস্তুত হয়ে বেরিয়ে গেলাম। আমি শাশুড়িমাকে টিভি চালানোর পদ্ধতি বুঝিয়ে দিলাম, যাতে তিনি বাড়িতে একা থাকলে বিরক্ত না হন। সন্ধ্যায় যখন বাড়ি ফিরলাম তখন দেখলাম শাশুড়িমা টিভি দেখছেন। আমাকে দেখে তিনি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলেন। আমি বললাম, মনে হচ্ছে আপনি গোসল করেননি? তিনি বললেন, হ্যাঁ, আমি তো গোসল করেছি। আমি বললাম, কিন্তু আপনি শাড়ি বদলাননি, তাই মনে হলো আপনি গোসল করেননি। শাশুড়িমা বললেন, জামাই, সত্যিই আমার ভালো লাগলো যে আপনি ছোট ছোট বিষয়েও এত খেয়াল রাখেন। আমি বললাম, আরে, খেয়াল রাখা তো বটেই, শেষমেশ বাড়িতে এখন আমরা দুজনই আছি, আর আপনার দেখভাল করা আমার দায়িত্ব। আমি হাত মুখ ধুয়ে টিভি দেখতে বসলাম, তখন শাশুড়িমা আমার জন্য চা বানাতে চলে গেলেন। তার বাড়ি আসায় বাড়ির পরিবেশ একদম শান্ত, পরিষ্কার আর আনন্দময় লাগছিল। পূজা যখন বাড়িতে থাকত তখন আমার জন্য চা বানাত, কিন্তু শাশুড়িমার বানানো চা আর খাবারে এক আলাদা স্বাদ ছিল। আমরা দুজন কথা বলছিলাম, এমন সময় শাশুড়িমা জানালেন যে তিনি পূজার সাথে ফোনে কথা বলেছেন। সে আমাকে খুব মিস করছে এবং আমার সম্পর্কে অনেক কিছু বলছিল। আমি জিজ্ঞাসা করলাম, পূজা কি বলছিল? শাশুড়িমা বললেন, কিছু বিশেষ না, শুধু এমনি। আমি একটু গভীরভাবে জানতে চাইলে তিনি বললেন, আরে, সে বলছিল যে তুমি গোসল করতে গেলে প্রতিদিন তোয়ালে বাইরে ভুলে যাও। এ কথা শুনে আমি হেসে উঠলাম। শাশুড়িমাও বললেন, হ্যাঁ, এটা তো তোমার দৈনন্দিন অভ্যাস। তারপর তিনি বললেন, তোমারও পূজাকে খুব মিস হয় নিশ্চয়ই? আমি উত্তর দিলাম, হ্যাঁ, খুব মিস হয়, কিন্তু আমি 1 মাস পর্যন্ত ফিরতে পারবো না, তাহলে কি করব? শাশুড়িমা হেসে বললেন, আরে, আমি তো আছি তোমার দেখভালের জন্য, আমি কি তোমার কোনো কিছুর অভাব হতে দেব? আর যদি কোনো অভাব মনে হয় আমি সেটাও পূরণ করে দেব। এ কথা শুনে আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তারপর আমি শাশুড়িমাকে বললাম, শাশুড়িমা, পূজার চলে যাবার পর থেকে আমাকে হলঘরে ঘুমাতে হচ্ছে, এখন আমার অভাব কে পূরণ করবে? শাশুড়িমা উত্তর দিলেন, জামাই, আপনি টেনশন নেবেন না, যদি হলঘরে ঘুমাতে অসুবিধা হয় তাহলে আপনি ঘরে এসে ঘুমাতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আর যাই হোক, সেই বিছানা বেশ বড়। তার কথা এমন কিছু ছিল যা আমি বুঝতে পারছিলাম না। আমি তাকে বললাম, ঠিক আছে। তারপর আমরা দুজন একসাথে খাবার খেলাম। শাশুড়িমা খাওয়ার পর নিজের কাজে ব্যস্ত হয়ে গেলেন এবং পরে ঘরে এলেন। তিনি আমার জন্য 1 গ্লাস দুধ নিয়ে এলেন। আমি বললাম, শাশুড়িমা, আমার সন্ধ্যায় দুধ পান করার অভ্যাস নেই, কিন্তু তিনি খুব জোর করতে লাগলেন, তাই আমি দুধ পান করলাম। এরপর তিনি বিছানার একপাশে শুয়ে পড়লেন আর আমি অন্য পাশে। আমাদের মধ্যে বেশ দূরত্ব ছিল। রাতে কখন ঘুম এসে গেল টেরই পেলাম না, কিন্তু মনে নানা চিন্তা ঘুরছিল। সকালে উঠে দেখলাম শাশুড়িমা এখনও ঘুমাচ্ছেন। আমি তার দিকে তাকালাম, তিনি ঘুমে খুব সুন্দর লাগছিলেন। আমি তাকে দেখেই চলেছি, এমন সময় তার চোখ খুলে গেল এবং তিনি আমাকে দেখে ফেলেন। তিনি হেসে বললেন, জামাই, আপনি কখন উঠলেন? আমি বললাম, এখনই। তিনি বললেন, রাতে আমার খুব ঠান্ডা লাগছিল, আমি আপনাকে জাগানোরও চেষ্টা করেছি, কিন্তু আপনি উঠলেন না আর সমস্ত কম্বল নিয়ে একাই ঘুমিয়ে পড়লেন। আমি হেসে বললাম, শাশুড়িমা, আমি ঘুমিয়ে পড়েছি, টেরে পাইনি। তারপর আমি ডিউটির জন্য বেরিয়ে গেলাম, কিন্তু সারা দিন তার কথা ভেবেই কাটল।
শাশুড়ি মা পূজার চলে যাওয়ার পর আমার সাথে খুব খোলামেলা কথা বলতে শুরু করেছেন। এমনটা গত 4 মাসে হয়নি। আমার মনে হল সম্ভবত শ্বশুরের না থাকায় তিনি একাকিত্ব অনুভব করছিলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখলাম প্রতিদিনের মতো তিনি আমার ঘরে। আমি হেসে বললাম, আজ ঠান্ডায় আমাকে ছেড়ে দিও না। আমি কম্বল দিতে গিয়ে বললাম, আপনি নিন, আমি কম্বল ছাড়াই ঘুমিয়ে পড়ব। এতে তিনি বললেন, আরে এখন ঠান্ডার মাস চলছে, আর যাই হোক পূজাও তো তোমাকে ছেড়ে চলে গেছে, এখন বাড়িতে শুধু আমরা দুজনই আছি, কে এসে আমাদের দেখবে। আমি কম্বল নিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। শাশুড়ি মা আমার জন্য দুধ এনে রেখেছিলেন, কিন্তু আমি দুধ পছন্দ করতাম না, তাই তা পান করিনি। গ্লাসটি টেবিলের নিচে রেখে দিলাম। শাশুড়ি মা জিজ্ঞেস করলেন, দুধ খেয়েছ? আমি মিথ্যা বললাম, হ্যাঁ খেয়েছি। কিন্তু তার এই প্রশ্নের পর আমার ঘুম আসছিল না। শাশুড়িমা ঘুমিয়ে পড়েছেন বলে মনে হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর আমি টের পেলাম যে তিনি ঘর থেকে বেরিয়ে গেছেন। আমি ভাবলাম হয়তো কোনো কাজে গেছেন। কিছুক্ষণ পর তিনি ফিরে এসে আমার পাশে বসলেন। তিনি আমার কম্বল টেনে নিলেন এবং পূজার মতো আমার খুব কাছাকাছি চলে এলেন। আমি বুঝতে পারছিলাম না কি ঘটছে এবং সামনে কি করা উচিত। অবশেষে আমি হঠাৎ চোখ খুলে দেখলাম শাশুড়িমা তার ফোন পাশে রেখে সব রেকর্ড করছিলেন। আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, আপনি কি করছেন? শাশুড়িমা চমকে গিয়ে বললেন, তুমি দুধ খাওনি? আমি তার কথার মানে বুঝতে চেষ্টা করছিলাম, কিন্তু কিছুই পরিষ্কার হচ্ছিল না। আমি জিজ্ঞেস করলাম, আপনি ফোনে রেকর্ডিং কেন করছিলেন? তিনি কোনো উত্তর দিলেন না, কিন্তু আমি দ্রুত ফোনটি তুলে দেখলাম যে সেখানে আমার ভিডিও রেকর্ড হচ্ছে। তখনই আমি বুঝতে পারলাম যে শাশুড়িমা গতরাতে দুধে ঘুমের ওষুধ মিশিয়েছিলেন এবং আমার অসহায় অবস্থার সুযোগ নিয়ে আমার ছবি ও ভিডিও বানাচ্ছিলেন। আমি সব বুঝে গেলাম। দ্রুত ফোন থেকে ভিডিও ডিলিট করে দিলাম, কিন্তু শাশুড়িমা বললেন, করিশ্মার ফোনেও ছবি আছে। এটা শুনে আমি বুঝলাম যে পূজাও এই ষড়যন্ত্রের অংশ। শাশুড়িমা সব কথা বলতে শুরু করলেন। আমি নিঃশব্দে তার কথা শুনলাম এবং তারপর 112-এ কল করলাম। 10 মিনিটের মধ্যে পুলিশ আমাদের বাড়িতে অনুমান করতে পারেননি যে আমি পুলিশ ডেকে দিয়েছি। আমি পুলিশকে পুরো ঘটনা বললাম। তখন সত্য প্রকাশ পেল যে পূজা এবং শাশুড়িমা আসলে মা মেয়ে নন, বরং বোন। তারা দুজন একই গ্যাংয়ের সদস্য ছিল, যারা ছেলেদের বিয়ে করে তাদের ভিডিও বানাত এবং তাদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র করত। আমার এই বিয়ে একটি ম্যারেজ ব্যুরোর মাধ্যমে হয়েছিল, তারই আমি সময় থাকতে এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে পেরেছি এবং বড় আর্থিক ক্ষতি থেকেও রক্ষা পেয়েছি। এই শিক্ষা আমি সারা জীবন মনে রাখব। বন্ধুরা, এই গল্প বলার উদ্দেশ্য কারও মন খারাপ করা বা কোনো অনৈতিক কার্যকলাপকে উৎসাহিত করা নয়, শুধু আপনাদের সচেতন ও সতর্ক করা। সমাজে এমন ঘটনা থেকে সতর্ক থাকুন এবং অন্যেরও সতর্ক করুন। আপনি যদি আমার গল্পটি পছন্দ করেন তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যতটা বেশি লোকের সাথে শেয়ার করুন। আবার দেখা হবে এমনই আরেকটি গল্প নিয়ে। ধন্যবাদ।